আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত আমাদের ভালো চায় না, তারা আমাদের পেছনে লেগে থাকে। আমাদের ভালো দেখলে তাদের চুলকায়, তারা আমাদের আধিপত্য বিস্তার করে রয়েছে এইসব বলে বলে আহ, এবং অমুক রাজনৈতিক দল ভারতের তাবেদারি দালালি করত। এইসব বলে বলে আমরা আমাদের বিশ্বে অবস্থানটা কোথায় নিয়ে গিয়েছি যে ডক্টর ইউনূসের মতো মহাজন সুদখোররে নোবেল শান্তি পুরস্কার পাওয়া না কি না আল্লাহ ভালো জানে, তারা নিয়ে ক্ষমতায় বসায়ও বিদেশি বিনিয়োগদের পেছনে কোটি কোটি টাকা খরচ করেও বিদেশি বিনিয়োগ নিয়ে আসতে পারে না। দুটো কারণে। কারণ 5ই আগস্ট 2024-এর পরে বাংলাদেশের আতেল জনগণ এদেশের স্থাপনা, এদেশের কলকারখানা সব বিভিন্ন স্থাপনায় যে সহিংসতা, যে অগ্নিসংযোগ, যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছে, তারই ফলস্বরূপ এদেশে আর বিনিয়োগ হচ্ছে না। 2 নম্বর কথা হলো, ভারত বিশ্বের যে কোনো দেশে জ্ঞান গুণের জন্য, ডিপ্লোমেসির জন্য সমৃদ্ধ। সেই দেশ যখন কোনো দেশের সাথে তাদের চুক্তি বাতিল করে, তাদের ব্যবসা বাণিজ্য রহিত করে, তাদের ব্যবসা বাণিজ্য সংক্ষিপ্ত করে দেয়, তাদের ব্যবসা বাণিজ্য এবং তাদের ভিসা দেয় না, তাদের দেশের বিমানের পরিমাণ কমিয়ে দেয়, তাদের সাথে সুসম্পর্ক রাখে না, তাদের পাসপোর্ট ভিসা বা তাদের দেশের মেডিকেল ভিসা বাতিল করে দেয়, তখন বুঝতে হবে যে বিশ্বের মানুষ কি মেসেজ পায়। আর এই মেসেজ পাওয়ার ফলস্বরূপ ওই দেশে আসা তো দূরের কথা, ওই দেশে বাণিজ্য করার কোনো প্রশ্নই ওঠে না। সবচেয়ে বড় ক্ষতি যেটা হয়েছে সেটা অপরিপক্ষ জনগণের অপরিপক্ষ কর্মকাণ্ডকে আশ্রয় প্রশ্রয় এবং লাই দেওয়া, যার ফলস্বরূপ শত চেষ্টা করেও বাংলাদেশে বিশ্বের মানুষ আর আপনার কি করতে আসে নাই, বিনিয়োগ করতে আসে নাই। কারণ আপনি কার সাথে বিনিয়োগ করবেন? সেই বিনিয়োগ ভারত যদি ধরে নেয়, যেমন ইউরোপের বাজারে বাংলাদেশের একটা আধিপত্য ছিল, কিন্তু যখন ভারত সেখানে ঢুকছে তখন বাংলাদেশের আধিপত্যের পেছনে বাস ঢুকে গিয়েছে। যাই হোক, যে কথা বলছিলাম, দুটো কারণ বুঝালাম। একটা হলো ভারতের সাথে আপনি সুসম্পর্ক রাখতে পারেন নাই। 2 নম্বর হলো দেশের অভ্যন্তরে ঘটিয়ে দেওয়া সহিংসতা, অগ্নিসংযোগ, ধ্বংসযজ্ঞ যে কর্মকাণ্ড, তার ফলে আপনি বিদেশি বিনিয়োগকারীদেরকে বাংলাদেশের প্রতি আকর্ষণ করতে পারেননি, যার ফলস্বরূপ একের পর এক পোশাক কলকারখানা সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বাংলাদেশে বন্ধ হয়ে গিয়েছে, দেউলিয়াত্ব বরণ করেছে। চলুন নিউজটা একটু শুনে আসি বিস্তারিত। বিদেশি বিনিয়োগের আশায় গুড়েবালি ও গাজী টায়ার ট্রাজেডি। গাজী টায়ারে চালানো ধ্বংসযজ্ঞ বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের কাছে বড় নেতিবাচক বার্তা পাঠিয়েছে। কারখানা তো রাজনীতি করে না। মালিকের উপর আক্রোশ মেটাতে গিয়ে ক্ষোভের আগুনে দেশের সম্পদ ও হাজার হাজার মানুষের কর্মসংস্থান পুড়িয়ে ফেলার এই আত্মঘাতী প্রবণতা কেন? আর এই আত্মঘাতী প্রবণতার কারণে তাই বিদেশি মানুষ এদেশে ব্যবসা করে। যে আমি ব্যবসা করতে গেলাম, ইনভেস্ট করলাম, এদের রাগ হয়ে গেল, আমার প্রতিষ্ঠানে যে আগুন দেবে না গাজী টায়ারের মতো, সেটা কে বলতে পারে? দেখেন গাজী টায়ার পোড়ার সেই দৃশ্য, ভয়ানক দৃশ্য। গাজী টায়ার কারখানায় লুটপাটের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের সেই দৃশ্য, যা বিদেশি বিনিয়োগকারীদের মনে আতঙ্ক তৈরি করেছে। বিনিয়োগ উন্নয়ন বোর্ডের বিডা নির্বাহী চেয়ারম্যান ফাও কাজে নিয়ে এসে টাকা পয়সা বেতন দেওয়া হচ্ছে বেহুদা। যে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 18ই জুন এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যা বলেছেন, অন্তর্বর্তী সরকারের আমলে তার বিনিয়োগের সময় ছড়ানো আশার ফুল ঝুড়িতে গুড়েবালি ঢেলে দেওয়ার মতো হয়েছে। তিনি বলেছেন তার প্রতিষ্ঠান এখন আর বিদেশি নয়, দেশির বিনিয়োগ আকৃষ্ট করতে কাজ করেছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তার যুক্তি হলো, যুদ্ধ পরিস্থিতির কারণে বর্তমানে বৈশ্বিকভাবে বিনিয়োগের প্রবাহ তুলনামূলকভাবে দুর্বল। এ কারণে তারা গ্লোবাল ইনভেস্টমেন্টের উপর বেশি ফোকাস না করে দেশীয় বিনিয়োগকারীদের উপর জোর দেওয়ার চেষ্টা করেছেন এবং দেশের বাইরের চেয়ে ভেতরের সম্ভাবনার দিকে মনোযোগ দিচ্ছেন। অথচ খুব বেশি দিন আগের কথা নয়, মোহাম্মদ ইউসুফ ডক্টর
ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আশিক চৌধুরী নামের সমধিক পরিচিত এই চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে নিয়ে বিস্তর ঢাকঢোল পেটানো হয়েছিল। সেই সময় বিনিয়োগ সম্মেলন করে অত্যন্ত জোর দিয়ে বলা হয়েছিল যে তিনি আন্তর্জাতিক অঙ্গন থেকে বাংলাদেশ প্রচুর বিদেশি বিনিয়োগ নিয়ে আসতে যাচ্ছেন। বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক, আন্তর্জাতিক রোড শো, চীন, জাপান, যুক্তরাষ্ট্র, কাতার সফর, বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট আয়োজন, ওয়ান স্টপ সার্ভিস সংস্কার, অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন, সব কিছু মিলিয়ে রাষ্ট্রীয়ভাবে আয়োজন আর খরচেরও কোনো কমতি ছিল না। কিন্তু বাস্তবে বিনিয়োগ এসেছে যৎ সামান্য। ইউনূস সরকারের বিদায়ের পর নতুন সরকার ক্ষমতা আসার পরও আশিক চৌধুরী ওই পদে বহাল রয়েছে। হয়তো কাজের ধারাবাহিকতা রক্ষা এবং বিনিয়োগ আসার সম্ভাবনা টিকিয়ে রাখার বিবেচনায় তাকে এই পদে বহাল রাখা হয়েছে। কিন্তু এখন যখন তিনি নিজেই বিদেশি বিনিয়োগের আশা ছেড়ে বৈদেশিক পরিস্থিতির অজুহাতে দেশীয় বিনিয়োগের দিকে মুখ ফেরানোর কথা বলেছেন, তখন স্পষ্ট হয়ে যায় আমাদের সবুরের মেওয়া মাখাল ফলে পরিণত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার স্থবিরতা দেখতে দেখতে দেশের মানুষের মনে আশার জন্ম হয়েছিল যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতায় এলে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে, আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি পুনরুদ্ধার হবে এবং এর ফলে বিদেশি বিনিয়োগ পরিস্থিতিরও উন্নতি ঘটবে। কিন্তু আশিক চৌধুরীর সাম্প্রতিক এই বক্তব্য সেই আশায় বড় একটি ধাক্কা দিল। দুর্বল অবকাঠামো, সীমিত অর্থায়ন, বাড়তি কর, জ্বালানি সংকট, আমলাতান্ত্রিক জটিলতা, দুর্নীতি এবং দক্ষ জনবলের অভাব বাংলাদেশের বিনিয়োগের চিরচেনা কিছু সমস্যা। তবে এর বাইরে সম্পূর্ণ নতুন এক সংকট বিনিয়োগের প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। যে সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে আমাদের, সেটি হলো 5ই আগস্ট পরবর্তী ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অকার্যকারিতা। যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠান ছিল সেগুলো আর কাজ করছে না। আপনার কাজ না করার ফলে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামীপন্থীদের কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগের যেসব ঘটনা ঘটেছে সেগুলো ছবি ও ভিডিও বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। উপরন্তু প্রতিযোগিতা অবন্ধুসুলভ রাষ্ট্রগুলো এই সমস্ত ধ্বংসাত্মক চিত্র আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরে বাংলাদেশের বিনিয়োগ বন্ধের জোর তৎপরতা চালাচ্ছে। আসলে বিশ্বজুড়ে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের একটি নিজস্ব নেটওয়ার্ক রয়েছে। কোনো দেশের বিনিয়োগ পরিবেশ কেমন, কোথায় ঝুঁকি বেশি আর কোথায় তাদের পুঁজি নিরাপদ, এসব নিয়ে তারা নিজেদের মধ্যে নিয়মিত আলোচনা করেন। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের চিরাচরিত আপনার যে দৃশ্য সমস্যাগুলো সম্পর্কে তাদের ধারণা থাকলেও অন্তর্বর্তীকালীন সরকারের সময় সে যে চরম নিরাপত্তাহীনতা ও বিশৃঙ্খলা তৈরি হয়েছে তা তাদেরকে মারাত্মকভাবে আতঙ্কিত এবং বাংলাদেশের বিনিয়োগে নিরুৎসাহিত করে তুলেছে। বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র ভারত যেখানে বিনিয়োগ করতে চাচ্ছে না সেখানে তো অন্যদের এগিয়ে আসার কথা না। গত 22শে জুন জাপানের একটি শীর্ষ থিঙ্ক ট্যাঙ্কে কর্মরত এক ব্যক্তির সাথে কথা হচ্ছিল। তিনি বলেছিলেন আওয়ামী লীগ সরকারের পতনের পর যেভাবে রূপগঞ্জের গাজী টায়ার কারখানার দল বেঁধে লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তা দেখে বিনিয়োগকারীরা সম্পূর্ণ হতভম্ব হয়ে পড়েছিলেন। এখনও জাপানে বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি নিয়ে আলোচনা হলে গাজী টায়ার ট্র্যাজেডিরও উদাহরণ দেওয়া হচ্ছে। কোনো জাতি কতটা নির্বোধ আত্মঘাতী হলে নিজেদের দেশের এমন সচল কর্মসংস্থান ও ব্যবসা প্রতিষ্ঠানকে এভাবে ধ্বংস করতে পারে। এই একটি ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ও বিনিয়োগের নিরাপত্তাকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। পতনের পর নারায়ণগঞ্জে রূপগঞ্জে শেখ হাসিনা সরকারের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর মালিকানাধীন গাজী টায়ার কারখানার দলে দলে মানুষ এসে লুটপাটে মেতেছিল। নারায়ণগঞ্জ ছাড়া গাড়ি ভাড়া করে কিশোরগঞ্জ, নরসিংদী ও আশেপাশের জেলা থেকে হাজার হাজার মানুষ এসে কারখানা লুটপাটে অংশ নেয়। লুটের মাল নিয়ে এক পর্যায়ে নিজেদের মধ্যে মারামারি হয় এবং মারামারির এক পর্যায়ে এক গ্রুপ কারখানায় আগুন ধরিয়ে দেয়। কারখানার ভেতরে আটকে পড়ে
অনেক মানুষ কারখানায় রাসায়নিক দাহ্য পদার্থ থাকার কারণে মুহূর্তের পুরো কারখানা নরকে পরিণত হয়। ফায়ার সার্ভিস কয়েকদিন ধরে চেষ্টা করেও আগুন পুরোপুরি নেভাতে পারেনি। অগ্নিকাণ্ডের সময় ভেতরে আটকে পড়া মানুষগুলোর অনেকেই পুড়ে ছাই হয়ে যায়, এমনকি তাদের হাড়গোড়ও পাওয়া যায় না। আগুন নেবার কিছুদিন পর আমি কারখানার ভেতরে গিয়ে দেখেছি কি ভয়াবহ পরিস্থিতি হয়েছিল। সেখানকার এক নিরাপত্তাকর্মী আমাকে বলেছিলেন তিনি একটি মানুষের হাড়গোড় দেখে তুলতে গিয়েছিলেন, কিন্তু হাত দিতেই সেটা ছায়ের মতো গুঁড়ো হয়ে যায়। গাজী টায়ার কারখানার এলাকা বিশাল, তাই পুরো অংশ পুড়ে যায়নি। যে অংশ পুড়েনি সেখানে 2 মাস ধরে নিয়মিত লুটপাট চলেছে। কি অসভ্য এক সরকার ছিল তখন ক্ষমতায়। কারখানার কি কোনো রাজনৈতিক দল করে? কারখানা এটি মানুষের জীবিকার সংস্থান করে, এটি আমরা বুঝলাম না। এগুলো দেখে নীরদ সি চৌধুরী সেই বিখ্যাত বইয়ের শিরোনাম মনে পড়ে দেয়, আত্মঘাতী বাঙালি। তবে একটু ভিন্ন দৃষ্টি দেওয়া যাক। দেশের অন্যান্য শিল্প কলকারখানায় এমন লুটপাট বা অগ্নিসংযোগ হলো না, কিন্তু গাজী টায়ার কারখানা হলো কেন? কেন এলাকাবাসীরা তাদের কর্মসংস্থানের উৎসটিকে রক্ষা করার চেষ্টা করলেন না? এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি জানলাম আরেক কাহিনী। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী বেশ ক্ষমতাধর হয়ে ওঠেন। তিনি নিজে সংসদ সদস্য মন্ত্রী ছিলেন, স্ত্রীকে বানালেন রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান। ফলে তার ব্যবসা প্রতিষ্ঠানে বড় হতে থাকে। গাজী টায়ার কারখানার প্রতিষ্ঠানের জন্য তিনি এলাকার অনেক মানুষের নাম মাত্র জমি টমি আর কি কিনেছেন। যাই হোক, এখন এই হলো অবস্থা এবং পরিবেশ পরিস্থিতি। এরপরে বলেন যে ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করলে একদিকে যেমন আমাদের কর্মসংস্থান সংকুচিত হবে, অন্যদিকে দেশ বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে ভয় পাবে। দেশি বিনিয়োগকারীদের অনেকেই তখন তাদের টাকা হয় বিদেশে বিনিয়োগ করবে, না হয় বিদেশে পাচার করে দেবেন। আর এভাবেই ধ্বংস হবে অর্থনীতি সহ দেশের সামগ্রিক সামাজিক কাঠামো। এই হলো পরিবেশ পরিস্থিতি। আপনারা বিষয়টি বুঝতে পারলেন কিনা সেটা আমি বুঝি না, কিন্তু আমি এটা বুঝি যে ভারত এবং বাঙালির আত্মঘাতী আত্মঘাতী কর্মকাণ্ড আজ বিদেশি বিনিয়োগদেরকে একেবারে পুরোদস্তুর অনুৎসাহিত করে ফেলেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।